ফিজিক্যাল, এই বিষয়টা হলো এখানে বুঝতে হবে। ট্রমা হলো কি মেন্টাল ফিজিক্যাল, আর ইনজুরি হলো ফিজিক্যাল শারীরিক আঘাত। এই মেন্টাল রুগীকে মানে এই আঘাতের উপরে অনেক বিভিন্ন হাসপাতালে বিভিন্নভাবে বলছে, বিভিন্ন তথ্য দিছে, বিভিন্ন জন বিভিন্ন আলোচনা করছে, যে অনেকে লিখছে বিভিন্নভাবে। শারীরিক আঘাতের লক্ষণ ক্ষত, ভাঙ্গা গাড়া, হাড় বা আভ্যন্তরীণ আঘাত, ব্যথা, ফোলা, শ্বাসকষ্ট, ভাত, হৃদস্পন্দনের পরিবর্তনে অসরতা, দুর্বলতা। মানসিক আঘাতের কারণ হলো শারীরিক বা যৌন নির্যাতন, গুরুতর দুর্ঘটনা, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদ। এই বিভিন্নভাবে বলছে। এইভাবে এক একজন এক একভাবে বলতে গেলে এক একজন এক একভাবে বলছে, বিভিন্ন রাইটার বিভিন্নভাবে বলছে। বলতে গেলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে। আমরা আঘাত সম্বন্ধে জানলাম, মেন্টাল আঘাত এবং শারীরিক আঘাত তো বুঝলাম। শারীরিক আঘাত তো আমরা যে কোনো ভাবেই কাটা, খাটা, পাটা, লাগা, মানে যে কোনো উপায়ে লাগতে পারে, আঘাত হতে পারে, এটাই হলো আঘাত। আর মানসিক আঘাতটা ওইরকম, আপনি ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, বোনের সাথে ঝগড়া লাগছে, আপনি বাড়ির থেকে কল দিয়েছে, খরচ নাই, আপনি সাইকেল চালা যাচ্ছেন, হট করে পড়ে গেলেন, এই যে এই বিষয়গুলো, এইভাবেই তো আঘাত তৈরি হয়। রাস্তা হাঁটতেছেন অমনোযোগ দিয়ে। এই আঘাতগুলোর মধ্যে আমরা কি করব, যদি আমরা এই মেন্টাল আঘাত এবং শারীরিক আঘাত, শারীরিক আঘাত বলে তো সবাই জানি যে আমাদের একটা মরণাস্ত্র হলো যে কোনো আঘাতে আপনি ক্যালেন্ডুলে মাথাটা স্প্রে করতে পারেন। তার এই কয়দিন আগে একটা ছেলে এখানে বল খেলছিল, কয়দিন আগে একটা ছেলে বল খেলছিল, সে এটা আর মানে মুভ করতে পারতেছিল না। আমি কি করলাম, সাথে সাথে খালি একটু ক্যালেন্ডুলে দিয়ে দিলাম, কারেন্টের মতো কাজ হয়ে গেল, ও আশ্চর্য হয়ে গেছে, ছেলেটার বাড়ি কাউ নিয়ে। এই বিষয়গুলো যদি আমরা না জানি, যে স্পোর্টস জায়গাগুলো হয়, ইন্ডিয়া কিন্তু ওরা অ্যাভেলেবেল ব্যবহার করে, আমরা কিন্তু করি না। আমরা হোমিওপ্যাথিতে ইন্ডিয়ার থেকে অনেক পিছিয়ে, মানে 100 গুণেতে 1 ভাগ পিছিয়ে। ইন্ডিয়াতে 75টা সরকারি মেডিকেল কলেজ আছে, কিন্তু আমাদের এখানে কয়টা আছে? আর আমরা ব্যক্তিগতভাবে এখানে ইনভেস্ট করতে পারি না বিধায় আমাদের ডেভেলপ নাই, যার কারণে আমরা সবসময় পিছিয়ে আছি। আমার তো মনে হয় যে সর্বোচ্চ টাকা নিয়ে চিকিৎসা দেওয়ার কথা ছিল হোমিও ডাক্তারদের, কিন্তু আমরা সেটা পারি না, কারণ আমাদের দৈন্যতার কারণে, ব্যর্থতার কারণে, বিভিন্ন কারণে, সামাজিক রাষ্ট্রীয় কারণ। এখন মানসিক আঘাতের কারণে, মানসিক আঘাতে আমরা একটা মেডিসিন সবাই কমন ব্যবহার করতে পারি মানসিক এবং শারীরিক আঘাতে, সেই মেডিসিন আমরা আর্নিকা। এমন একটা মেডিসিন, এই সম্বন্ধে আমাদের ধারণা খুবই কম আমাদের। আপনি যে কোনো মানসিক আঘাতে আর্নিকা প্রথমে দিবেন, কারণটার মতো কাজ করবে, তারপরে আপনি অন্য দিতে পারেন। তার মানসিক আঘাতের মেডিসিনগুলো আগে আমরা শুনি নাই, কি কি মেডিসিন আমরা দিতে পারি। বিভিন্ন জায়গাতে মেন্টাল দেখেন, সুপারগোড একটা মেডিসিনে আছে হলো মানসিক আঘাতের, সুপারগোড মেডিসিন হলো আর্নিকা, জেলসিয়াম আর অ্যাকোনাইট, এই 3টে মেডিসিন হলো সুপার গ্রেড। লেখেন লেখেন অ্যাকোনাইট, আর্নিকা, ক্যাম্ফর, কার্বোভেজ, কার্সিনোসিন, কক্কাস, এটা কক্কাস হবে না, কোকুলিয়াস হবে, ডিজিটালিস, জেলসেমিয়াম, হাইপেরিকাম, এগনেশিয়া, ল্যাকেসিস, ওপিয়াম, স্টাফেজিগিয়া, স্টোন কার্ব এবং ভেলোড্রাম অ্যালবাম। কিন্তু সবাই আমরা জানি মেডিসিন শুধু আর্নিকার কথা জানি, ইগনিশিয়ার কথা জানি, নেট্টোমের কথা জানি, কিন্তু নেট্টোমের কোথায় কোন জায়গায় হেড খেলবে, ক্রনিক কেসে, ক্রনিক জায়গায়। ইগনিশিয়া আপনি দ্রুত ব্যবহার করতে পারবেন, মনে করেন আপনি বাইরে গেছেন, একজনের সাথে গায়ে লাগছে হট করিয়ে, এটা নিয়ে আপনি মানে এটা মানে একটা রাগ হয়ে গেছেন, আঘাত পাইছেন, বাড়িতে আসলেন, আপনি ইগনিশিয়া 1 ডোজ খান, দেখেন ক্লিয়ার হয়ে যাবে। মানুষ ইগনিশিয়া, সিটফস, আর্নিকা তো অ্যাভেলেবেল ব্যবহার করতে পারবেন, কিন্তু অনেক সময় সবার তো আর্নিকা নাও হতে পারে, লক্ষণের কিছু দরকার আছে, কিন্তু আপনি কিছু জানেন না, আপনি আর্নিকা দেন। তারপরে হলো শারীরিক আঘাতে বেশি, তো আমাদের সমস্যা হলো শারীরিক আঘাত, মানসিক আঘাত তো আমাদের কাছে কম আসে, পরে আসে। তারপরে আমরা কিছু জানলাম। মানসিক আঘাত মেডিসিনগুলো দেখেন, প্রথমে আছে অ্যাকোনাইট। অ্যাকোনাইট যে আসলে মানসিক আঘাতে কাজ করে বা শারীরিক আঘাতে কাজ করে আমরা অনেকে বুঝতে চাই না বা পারি না, তার কারণ এটা তো বিশাল ক্ষেত্র।
অ্যাকোনাইট, আর্নিকা, বেল, বেলিস্পার, ব্রাউনিয়া, ক্যালেন্ডুলে আর আর্নিকা হলো হাইপারিকাম, এরা হলো সুপার গ্রেড মেডিসিন। এরা বিভিন্ন জানা থেকে নেওয়া হয়েছে। ক্যান্ডেপাটোরি, আঘাত পাইছে একটা লোক, এখন দেবো না আর্নিকা দেবো, তো আর্নিকার ইয়েটা আমরা বুঝি ব্যাটেন, এখন মেডিসিনটা কোন খেয়ে দেবো মানে ওই রোগীটা। এই এই এখন এটা এই দুটো আঘাত আছে, কারণ এই দুটো লক্ষণ আছে যে প্রচন্ড ঝড় গতি, আপনি আঘাত পাচ্ছেন না, প্রচন্ড ঝড় ঝড় যেটা তো লক্ষণ দুইটা, ঝড়ের মতো আসবে, ঝড়ের মতো যাবে, তাহলে আপনি তো মানসিকভাবে আঘাত পাইলেন। এই মানসিকভাবে আঘাত পড়ার তো আপনি শারীরিক আঘাত পেতে পারেন, উল্টি পড়ে যেতে পারেন, পড়তে পারেন না, ঝড় আসতেছে। মানসিক আঘাত শারীরিক দুইটাই আছে, আজ সুপার গ্রেড। তারপরে মনে করেন এই যে গরম, প্রচন্ড গরমে, কিন্তু আমরা অনেকেই আমরা জানি না যে অ্যাকোনাইট এই গরমেও ব্যবহার হয়। এটাই দুটাই লক্ষণ বেশি। এখন মনে করেন এই যে আজকে মনে করেন প্রচন্ড গরম, গরমে আপনি আঘাত পাইলেন না, মানসিক ভাবে কষ্ট পাচ্ছেন না, মানসিক কষ্টটার কারণে তো শারীরিক কষ্ট তো হয়ে গেল। এটা একটা কিন্তু লক্ষণে আছে এই নরেন্দ্রনাথের যে আর্নিকার চারটার মধ্যে একটা, যে প্রচন্ড গরম এবং প্রচন্ড ঠান্ডার প্রকোপে অসুস্থতা, সেটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি। বলতেছি আমি বলি আগে আপনাকে, এটা না, এটা আমরা শর্ট আলোচনা করতেছি এই ওষুধগুলোর বিষয়ে, কিন্তু এটা বিস্তারিত আলোচনা করতে সেটা তো প্রথমে তো বলছি আমি। এখানে দেখেন ফিজিক্যাল ট্রমাতে বা ফিজিক্যাল ইনজুরিতে যে ওষুধগুলো ব্যবহার হয়, সুপার গ্রেড মেডিসিন হলো অ্যাকোনাইট, আর্নিকা, ক্যালেন্ডুলা, হাইপেরিকাম। তারপরে আছে আপনার বেল আছে, বেলিস্পার, ব্রাউনিয়া সবাই জানেন। ব্রাউনিয়া তো ফিজিক্যাল যে আঘাতে ওষুধ ব্যবহার হয়, এটা জানেন না, অনেকেই জানে না, সবাই কমন জানে একটা বিষয়। ব্রাইনিয়া, ক্যাম্ফর, ক্যানবিসাট, কার্বোভেজ, কোকুলাস, গ্লোনাইন, হ্যামামেলিস। এটা তো প্রশ্ন উত্তর আছে, এটা লিখে রাখবেন, বিকেল বেলা হবে। হ্যামামেলিস, হিপারসালফার, ল্যাকেসিস, লিডাম, ম্যাগফস, মিলিফোলিয়াম, ন্যাটম সালফ, পাইরোজেন, রাস্টাক্স, রুটা, সিক্লিকর, সাইলেসিয়ে, স্টাফেসিগ্রিয়া, সালফিউরিক অ্যাসিড, সিম্পাইটাম। না, ওষুধ আছে আপনার প্রায় 251টা ট্রমার ওষুধ আছে, ফিজিক্যাল ট্রমার। আমার তো অত দরকার নাই, আমি যদি মেইনগুলো জানি, এই 251টা তো 251টা তো ক্ষেত্র আছে, কিন্তু সব ক্ষেত্রে তো আমি পাবো না, হয়তো দেখা যাবে বছরে 5 বছর পর একটা ক্ষেত্র পাবো, সেটা তো আমার দরকার না। আমার দরকার এখন রানিং দরকার। এখন এই যে আমাদের ক্যালেন্ডুলে এবং আর্নিকার কথা সবাই শুনলেন, যেমন আপনার যদি সাল যায়, একটা ফোড়া হয়, একটা পুজ হচ্ছে, যে কোনো ইনফেকশন হচ্ছে, আপনি ক্যালেন্ডুলে ব্যবহার করতে পারবেন। এই চুলকানোর পর দেন, তাহলে এটা হলো হায়ার অ্যান্টিসেপটিক। এটা কি করে? ফ্যাগোসাইট করে খেয়ে ফেলায় জীবাণু উঠে, সেটা আমরা ব্যবহার করতে পারি। বলেন। চিন্তা করলাম যে ক্যালেন্ডুলা দিয়ে ওয়াশটা করি, পরের দিনে পাচ্ছি, আমি চিন্তা করলাম কি ক্যালেন্ডুলা দিয়ে আবার পাকলে কেন, ওটা ওই কারণে পাকে নাই, পাকছে আপনার জীবাণু তো ভেতরে ছিল, ওটা কাটে নাই, পয়জনটা তো ভেতর থেকে আসছে, না দিলেও পাক। শিল্পী পাতা চেম্বার করে। বলেন আপনি আঘাতের রোগী কি রকম পান? না না, এগুলো আপনার যখন যেটা সিভিয়ার কেস হবে, মনে করেন সেলাই দেবে, আপনি তো সেলাই দিতে পারবেন না, এখন আপনি সেলাই দিতে পারতেছেন না, আপনি কি করেন? আপনি তাকে ক্যালেন্ডুলে ব্যান্ডেজ দেন, দিয়ে হাসপাতাল পাঠিয়ে দেন। কয়দিন আগে
আসেনি আমার কাছে। হুম। কারণ দেখা যায় যে ওরকম ধরনের কাটাছিড়া হয়ে গেলে দেখা ওই ভ্যান অত যাইতে তাকে নিয়ে মেডিকেল। তখন কয়েকদিন আগে এক ভদ্রলোক আসলো, তার এই সাইকেলের হ্যান্ডেলটা এইখানে ঢুকে গেছে। তা আমি দেখলাম তো অনেক হিলিং হয়ে গেছে। তা আমি তো এটা রিস্ক নিব কেন, আমি কি করলাম, তাকে ক্যালেন্ডারে দিয়ে আর্নিকে খেলে দিয়ে যান আপনি হাসপাতালে যান। এই যে বিষয়টা, এটাই তো আমাদের দরকার, এটাই আমার দরকার, এটা আমরা করব। এটা করলে হবে কি, তখন আমরা পিছি কোন জায়গায়, এই জায়গায় আমরা যখন এটা করতে পারবো, এটা যখন আমরা অ্যাভেলেবেল করতে পারবো, তখন আমাদের প্রচার হবে। কারণ অনেকে আমাদের কাছে আসবে ছোট বিষয়গুলো নিয়ে। এই ছোটখাটো বিষয় না, এটা প্রচার হবে আপনার আমার। যেমন আমরা ছোটখাটো বিষয়গুলো না গুরুত্ব না দিই, যার কারণে আমাদের কাছে প্রচার নাই। আমাদের প্রচারেই প্রসার। এখন মনে করেন তো না মানুষ না আসলে, কিন্তু আপনারও তো হতে পারে, আপনারও তো হতে পারে, আমারও তো হতে পারে, আপনার বাচ্চার হতে পারে। এই বিষয়টা যদি আপনি ভালোভাবে না জানেন, তাহলে তো আপনি তখন ব্যর্থ, দৌড়বেন একজনের কাছে। কয়েকদিন আগে দেখলাম যে একজন 52 বছর থেকে হোমিওপ্যাথি চিকিৎসা করে সে ফোড়া ফাটানোর জন্য গেল এলোপ্যাথি ডাক্তারের কাছে। আমি চিকিৎসা করি 52 বছর থেকে, আমার ফোড়ার জন্য আমি গেলাম এলোপ্যাথি ডাক্তারের কাছে, তো লাভ কি হইলো আমার? তো বিষয় চেষ্টা করার পর না পারলে ডাক্তারের কাছে। এখন যদি আমার দুটো কাটা, ডাক্তার আমি আমি আমার ওষুধ খেয়ে ভালো হবো এটার কোনো গ্যারান্টি নেই। তবে দেখা গেল আমি ওষুধ খেয়ে ভালো হচ্ছি, আপনার কাছে ওষুধ খাওয়ার ভালো। এটা আমাদের নিজের লক্ষণটা আমি নিজে কিন্তু এই জন্য তো আমরা আরেকজন হোমিও ডাক্তারের কাছে হেল্প নিব। ওইটা না, সারা জীবন যে ডাক্তার আমার দেখা ডাক্তার, এই সারা বাংলাদেশের যত স্ট্রোকের পেশেন্ট সে দেখে আমাদের বিরামপুরের ডাক্তার। সারা উনি যখন স্ট্রোক হলো তখন উনি কলকাতায় যা চিকিৎসা নিয়ে আসতো অ্যালোপ্যাথি, এবং সে মৃত্যু হয়েছে, লোকটা মারা গেছে। মারা যাওয়া পর্যন্ত উনি কিন্তু ভারতে যা চিকিৎসা নিয়েছে। এই যে আপনাদের সবাই জানেন না, রাধানগর যেটা মহিবুল ডাক্তার, উনি কিন্তু এখন রুগী দেখে না, ওনার ছেলেরা দেখে। উনি এই যে আমার এখানে তো ওই আমি মসজিদের সভাপতি যারা আছে সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং, আমাকে প্রতিদিন নিয়ে কি করে, তোমরা নিজের চিকিৎসা করে পান না, জান ইন্ডিয়া। এই যে কাহিনীটা দেখেন, সে সারাদিনে সে 300-400 রুগী দেখে, এটা কিন্তু মানে বিশাল ভাবে ফলাও। কিন্তু তার চিকিৎসার জন্য সে কি কোথায় যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে। কোথায় যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে। মানুষের কান কয়দিন চোখ কোন দিন বন্ধ রাখতে পারবেন? বন্ধ রাখা যাবে? তাইলে এই মেন্টাল ট্রমা বা ফিজিক্যাল ট্রমার মধ্যে, এটা আমি শর্ট করিয়ে বললাম, এটা অনেক বিস্তারিত আলোচনা। আমরা ওইভাবে আস্তে আস্তে আমরা এটা করব, বিস্তারিত করব, আমরা ওইভাবে ক্লাস নেব। এই ট্রমার উপরে কারো কিছু বলার আছে, এটা শেষ করে দিই, শর্ট করিয়েই করে দিই। ট্রমা মানে আসলে একটু যদি আরো একটু বিস্তারিত বলেন যে ট্রমা কিভাবে মানুষ ট্রমার শিকার হয়, এই বিষয়। হ্যাঁ, ট্রমা তো বিভিন্ন ভাবে হয়। মনে করেন যে যৌন নির্যাতন, পারিবারিক নির্যাতন, জমি জমা, অবমাননা, অপমান, টাকা টাকা ছিনতাই করে নিয়ে গেল, যে অপমান হচ্ছে না, বউ জ্বালায়, স্বামী জ্বালায়, শাশুড়ি জ্বালাচ্ছে। তারপরে হলো আছে তো ভালোবাসা, প্রেম আছে, এলে বিভিন্ন ভাবেই ট্রমা তো হতে পারে। এই বিষয়ে এই জন্য বেশি বললাম না, গেলে তো অনেক কিছু আপনারা জানেন। আর ফিজিক্যাল ট্রমা বলতে বলে আপনার এটা লাগি ফুরি গেল। যেমন কয়দিন আগে এখানে দাঁড়ান, এখানে একজন এমবিবিএস ডাক্তার মহিলা, ওনার ছেলে উপর অংশ, ওর শ্বশুরটা ভালো তো, ও বাচ্চাটাকে নিয়ে আসছে, মানে এটা কি শ্বশুর বলছে এটা এলোপাতি খেলে সমস্যা হবে। আমার কাছে আসলো রাইতে 11টার সময় মনে হয়, তাহলে আমি তাকে আর্নিকা দিলাম। বাচ্চা পরের দিনে সে কি হলো, এটা ফুলি কমে গেল। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তোমার ওষুধ কিন্তু আমার যতটুকু জ্ঞান ততটুকু জ্ঞান, তোমার কিন্তু সব ওষুধ এক হবে না। আর্নিকা দেওয়ার মতো সুন্দর কথা বলছো, আর্নিকা লাগবেই, ফার্স্ট কেস লাগবেই। অন্য ওষুধ হাইপারিক আছে, এমএসসি আছে, ডাক্তার মেয়রও দেখেন যে মানবিমান কিন্তু। আচ্ছা এখন তারপর শোনেন, এই ট্রমার মধ্যে আর ডিফারেন্স আছে, এটা বিস্তারিত করতে গেলে আমরা এখন ট্রমা কোথায় কোন ওষুধটা ভালো কাজ করে, এটার জন্য আমাদেরকে বিস্তারিত আমরা একটা ক্লাস নেব। তারপরে আমি বলি, যারা জয়েন্টে আঘাত পায়, এই জয়েন্টের আঘাতে আমাদের সবচেয়ে ভুল হয় এই জায়গায়, আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি না, রুগীকে বুঝাইতে পারি না, এটা বলতেছি আমি। তার কারণ এই জয়েন্টটা হলে এটা কি, এটা জয়েন্ট, এই যত জয়েন্ট আছে জয়েন্টগুলো হলো কি মাল্টি কমপ্লেক্স। এখানে টেন্ডন আছে, মাসল আছে, তারপরে হাড় আছে, পেরিস্টিয়াম আছে।
এখানে 3টে মেডিসিন সবসময় ব্যবহার হয়। 3টে মেডিসিন আগে আপনাকে আর্নিকে দিতে হবে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম আপনাকে রাস্তায় দিতে হবে, তারপরে আপনাকে রুটে দিতে হবে। কারণ এলে না হলে আপনি সাইতে পারবেন না কোনোদিনও। এখানে আরো কিছু ম্যানেজমেন্ট বিষয় আছে, যেমন এলে ফ্রোজেন, এই এগুলো ফ্রোজেন শোল্ডার, এই জয়েন্টগুলোতে কোলাজেন নামে একটা ওষুধ, কোলাজেন থাকে এখানে, যেগুলো কার্টিলেজ হয়, এইগুলো হলো কোলাজেন। এই প্যাথোলজি যদি না বোঝেন কোলাজেন কি, তাহলে আমি তো আমাদের কোলাজেন থেকে কোনো ওষুধ তৈরি হয়, যেমন কোরালিয়াম রুবেরা কোলাজেন দিয়ে তৈরি হয়, বা কোলাজেন একটা মাছ আছে, কি কোরাল মাছ আছে, মাছ যদি আমরা খেতে পারি তাহলে আমাদের এটা পূরণ হয়। এগুলো বিভিন্ন কারণে, যেমন ফ্রোজেন শোল্ডার, এগুলো শর্ট করে ভালো হয় না। এই নিচে মুকুল চাচার, ওনার মেয়ে একটা এমবিবিএস ডাক্তার। আসেন, আসসালামু আলাইকুম। তারপরে এলে নিয়ে এসেন, সবাইকে এখন করে দেন খাতা লেখুক। ওনার ছেলে আর মেয়ে, আরেকটা মেয়ে হলো কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে, সে অলরেডি উঠতে পারছে। দেন না সবাইকে একটা করে দেন, এখন লিখতে তো খাতা আছে তো, এখানে কলমও আছে। আপনি কথা বললাম হ্যাঁ দেন। আরে ওনার কাজে লাগে কেন সে এলোপ্যাথি খাইছে, তার ভাতি মানে পুত্রিয়া ভিড় হলো ডাক্তার, এমবিবিএস ডাক্তার। প্রতিদিন অনুষ্ঠান করেন, আমাদের লাভ হচ্ছে, আরো কত লাভ হবে। সে তারপরে আরেকজন হোমিও ডাক্তার ওষুধ খেলো, আমার কাছে আসলো শেষ সময়ে। আমি এখন বললাম যে এটা হলো ফ্রোজেন শোল্ডার, আপনি যতই চাপ আসবে কোনো লাভ নাই। সে আসবে, আমাকে ওষুধ দেন, আমি খাবো, চলে যাবো। এইটা কি কখনো সম্ভব? আপনি কি করতে পারবেন? আমি এই ফাঁকে একটু আমার শুধু ফ্রোজেন শোল্ডার হয়েছে, আমার একবার ফ্রোজেন শোল্ডার হলো আমার নিজেরই। আমার সৌভাগ্য হলো একজন বিখ্যাত ডাক্তার নাম ভুলে গেলাম, হচ্ছে সেগাল মেথডের, মানে সারা বাংলাদেশে ট্রেনিং দিয়ে বেড়ায়। ওই একটা ট্রেনিং এ বাংলা এই আমাদের রংপুরে আসছে, সংবাদ পাইলাম যে কোথায় আছে, যে আমাদের এই যে হোটেল ইয়াতে জাহাজমারি মোড়ে, কি হোটেল, হোটেলটা পুরাতন হোটেলটা ওইখানে আছে, গোল্ডেন টাওয়ারে আছে। আমি তার সঙ্গে দেখা করতে গেলাম, দেখা করতে যায় তার সাথে অনেকক্ষণ কথা বললাম যে ভাই আমিও সেগাল মাদরের লোক, এতদিন থেকে আছি, আপনিও আছেন, শুনছি আপনি আসছেন, তো ভালোই হলো আপনার সাথে পরিচিত হয়। বেশ কিছুক্ষণ আলোচনা করার পর বললাম যে আমি একটা সমস্যায় ভুগছি। কাশি আছে এখানে, কাশি ধরেন। কি সমস্যা আপনার? আমি হাতটা দেখেন, হাতটা ওঠে না, হাত ওঠে না। কষ্ট যে আপনার তো ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, মানে আপনি তাহলে আমার একটু টেস্টিং করে একটা ওষুধ আমার বলে দেন, হোমিও কোন ওষুধ খাবো। আমার কষ্ট যে ভাই আসলে কি এটা আপনি হোমিও ওষুধ খাইয়েন না। হ্যাঁ, কেন? না, এটা হোমিও ওষুধই ভালো হবে না, আমার পরামর্শ হচ্ছে যে আপনি একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখান। সালাম দিয়ে চলে যাচ্ছি, মনে হচ্ছে তোমাকেও লাগবে না, নিজে ওষুধ খাবো। পরে এসে নিজে ওষুধ খাইছি এবং ব্যায়াম এগুলোর মাধ্যমে আমি করি 6 মাসের মধ্যে একদম। এটার মেইন হলো ফিজিক্যাল এক্সারসাইজ এবং হোমিও ওষুধ। এই কয়দিন আগে একটা ছেলে স্টোরে চাকরি করে, মনে করে বাড়ি ওইদিকে 10 কিলোমিটার দূরে মনে হয়, সে রংপুরে প্রায় 2 বছর থেকে পেইন ওই বস্তা পড়ছে। আমি মাত্র 2 ডোজ ওষুধ, 2 টিপে দিয়েছি ওষুধ দিছি, এক্সরে দেখা গেলো তার কোনো কিছু নাই, মানে 2 ডোজ ওষুধ। প্রথমে দিছি কি আর্নিকেট 30 দিছি এইভাবে খাওয়ার জন্য, যে আর্নিকেট দিছি এইটা আগে খাবেন, তারপর আস্টাক্স খাবেন, তারপরে রুটে খাবেন। পরের টিপে ওই আবার 1 ডোজ করে দিছি, যে আর্নিকে খাবেন, তারপরে রুটে খাবেন, তারপরে আরে আস্টাক্স, তারপরে রুটে খাবেন, মানে কয়দিন পর গ্যাপ নাই। এটা ছোট মেডিসিনে গ্যাপ লাগে না, এগুলো কমপ্লিমেন্টারি মেডিসিন। না, 1 দিনে 3টা খাবে কেন? পর্যায়ক্রমে আপনি আর্নিকে শেষ করার পর রাস্টাক্স খাবেন, রাস্টাক্স শেষ করার পর রুটে খাবেন, কিন্তু একসাথে খাওয়া যাবে না, এলে তো তাহলে পলিফার্মেসি হয়ে গেল। লেখেন খাতা, পলিফার্মেসি হয়ে গেল। তো পলিফার্মেসি তো জন্য তো আমরা না, আমরা পলিফার্মেসি লাভ কি? কিন্তু এখানে কেন 3টা মেডিসিন লাগে? কারণ ঘটনা হলে এখানে এই যে আপনারা সবাই জানেন, এটা জানেন ভবিষ্যৎ কাজে লাগবে, এটা অ্যাভেলেবেল রুগী পাবেন। আমি আগে রুগী পাইতে, মানে রুটের সম্বন্ধে আমার ধারণাই ছিল না, সিম্পল প্রথম যখন দেই, এখন প্রতিদিন রুটের রুগী। কালকে ভদ্রলোক আসলো, কি 75 বছর বয়সের, তার এই যে গ্যাংলিয়ান সিস্টাস, সে আসলে কোষ্ঠিকামের মেডিসিন রুগী, সে এখন 74 বছর বয়সে পর্যাপ্ত কাজ করে, সেই কাজ করলে তো তার হবে এটা গ্যাংলিয়ান সিস্ট। আমি তার বললাম যে এটা আপনার এখন ওইভাবে করা যাবে না, তাকে রুটে দিলাম আমি, তারপরে দিলাম ফাইটাম, মাঝে দিলাম ফাইটাম, তারপরে আবার দিলাম রাস্তা সমানেন, যে এটা পরে খাবেন শেষের দিকে। এই বিষয়গুলো এলে আপনার আজীবন মনে লাগবে, মনে রাখবেন, যতদিন আপনি চেম্বার করবেন
এটা লেখিও রাখতে পারেন, লেখি নিতে পারেন। এগুলি আপনাদের আজীবন লাগবে যতদিন চেম্বার করবেন। মানে এই কমপ্লিমেন্টারি ছাড়া আপনি এগুলো কভার করতে পারবেন না, কোনোদিনও পাবেন না। কারণ ফ্রোজেন শোল্ডার যদি আপনাদের বেশি দিন হয়ে যায়, এগুলো 6 মাস 1 বছর লাগতে পারে ভালো হইতে। আর আমি যদি না জানি ওষুধ খান ভালো হইবে, তো রুগী তো আজ থাকবে কাল যাবে না। এলোপাতি না খেয়ে এগুলোর মধ্যে কোনো চিকিৎসাই নাই। স্থায়ী চিকিৎসা ভালো হবে। এই যে কয়দিন আগে 82 বছরের এক ভদ্রলোক মুক্তিযোদ্ধা, ক্যালসিয়াম পেশেন্ট যে হলে তো আর ওগুলো দিতে পারে, সেটা আলাদা ব্যাপার, আপনারা দিতে পারবেন। ক্যালসিয়াম জাতীয় খাদ্য খাবেন আর হোমিও আপনার ক্যালকেরিয়া ফস এগুলো দিতে পারেন, সমস্যা নেই। ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট তার উপর কিন্তু ভালো। এগুলো দিতে পারেন, সমস্যা নেই। বায়োকেমিক দেওয়া যাবে। এই যে আমারই তো নিজের আপত্তিটা 1.5-2 বছর আগের কথা। ওই যে ব্যথা আপনাকে দেখাইছিলেন এই জায়গায়, ব্যথাটা আর্নিকা রাষ্ট্র কোনো হয়নি, করে দেখাই ভালো হয়েছে। 1.5 বছর পর আবার দেখা তাহলে আবার অসহায় লাগতো। তখন কি করলাম, চিন্তা করলে কি রে আবার আসলো, ভালো হইলাম, আবার এটা তাই তো আপনার যদি এখানে থাকে, আমার মনে হয় এই যে অনেকে টেস্ট করি কোনো দেখা লাগবে নাকি। অনেকে মনে করে এক ডোজ খাইলে ভালো হয়ে গেলে আর নাই, কিন্তু আসলে তা না। আসলে কি তাই? এই জন্য আপনার আরো এক ডোজ খান, খাই অপেক্ষা করেন, দেখেন। কিন্তু এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি যখন পর্যন্ত বুঝতে পারবেন না, যতই কিছু আত্মস্থ কোনো লাভ না। আগে আপনাকে ভাবটা, তারপর লাভটা। আগে ভাব। একটা আমার ধারণা হয়েছে যে রানিকা রাষ্ট্র এটা কিন্তু আমার মানে আমার নিজের এখন সাথে আপনি তাকে অ্যাপ্লিকেশন হিসেবে দিতে পারেন, যে ক্যালেন্ডারে দেন, এটা ড্রেসিং করবে, এটা অনেক উপকার করে। আমরা সবাই জানি এটা কাটার কমন মেডিসিন। বলেন দেখি নামটা কি, নাম বলেন। কাটা গলাত কাটা আটলে সবাই মেডিসিন দেয়, সবাই সাইলিসিয়া দেয়, সাইলিসিয়া। কিন্তু সাইলিসিয়া সম্বন্ধে অনেক ভুল ধারণা আছে, তত্ত্ব আছে, অনেক তত্ত্ব ভুল আছে, আমরা অনেকে জানি না। সবাই সাইলিসিয়া দেয়, আবার সবাই অনেকে এখন এটা নিয়ে ভুল তত্ত্ব আছে। যেমন ভুল তত্ত্ব কি, সাইলিসিয়া আসলে কি করে। সাইলিসিয়া তো নিজে একটা ফরেন বডি, যেমন সে তো সিলিকা। ইনি কি করে, মনে করেন ফ্যাগোসাইড করে। মনে করেন এটা জীবাণু, সাইলিসিয়া কি করবে, এটাকে ফ্যাগোসাইড করবে, ফ্যাগোসাইড করে ড্রেনেজ করবে, ড্রেনেজ করিয়ে তারপর ড্রেনেজ করে চলে আসে বাইরে। কিন্তু আমাদের তথ্য তাই হলো যে আমরা অনেকে জানি টিবি রোগ থাকলে সাইলিসিয়া ব্যবহার নিষেধ, কিন্তু আসলে কোন টিবি আমরা অনেকে জানি না। যদি আমাদের মানে ফুসফুসে টিবি থাকে, এইটাতে আমাদের ক্ষতি করবে, এটাতে ব্যবহার করা যাবে না, এইটাতে আমরা ব্যবহার করতে পারবো না। লাঞ্চ টিবি হয়, তাহলে আমাদের জিজ্ঞেস করতে হবে আমরা টিভি আছে। এইটাতে আমরা ব্যবহার করতে পারবো না। হাড়ে নাকি রিং করানো থাকলে ব্যবহার করা যাবে না। সেটা শুনে বলতেছি। তারপরে যারা বলে যে হাড়ে রিং, তারপরে এলা ভুল ধারণা। তার কারণ রিংটা হলো আলাদা, এটা সিলিকে কি থাকে না, এটা যেটা এটা শোনেন, এই অপারেশনের ব্যাপারটা হলো, এটাকে প্রমাণ করছেন আপনি না আপনার আমার মতো। আমিও অনেকে আমিও বলছি এটা ঠিক আছে, আমিও বলছি 6 মাসের মধ্যে দেওয়া না, না, ঠিক না, কিন্তু আসলে ততটা গবেষণা তো আসলে সমস্যা নেই, এটা কিন্তু ততটা সঠিক না। ভালো, এটা ভালো। মানে এটা নিয়ে আমরা কোনো প্রুভ করি নাই, যার কারণে কোনো বিষয় প্রুভ না করি আমরা আসলে যা বইয়ে যা ভেবে ছবি হয়ে লেখা আছে এইটাকে আমরা ওইভাবে মানি নিয়ে, যার কারণে আমরা যেমন কাল পরশু দিনে ভদ্রলোক বেড়ে আমাকে জিজ্ঞেস করতে আপনার ব্যবসা কেমন চলতেছে। আরেকজন দেখেন ভদ্রলোক, শিক্ষিত লোক, আমার লাক্স বাম হলে সব চলে। না মনে চলছে না। বুঝতে ভালো করে না, বরং আমি এই নাক্স ভাম এই চেম্বার দেওয়ার মানে যতদিন হইলো, প্রথম নাক্স ভাম ব্যবহার করতাম, এখন আর নাক্স আমার লাগে না, মানে আমি বলি আপনাকে, তার লক্ষণ ছাড়া ওষুধ দিবেন করতে কি, গ্যাস সে আপনি দিতে পারেন মকর ঢালি। অন্যদিকে গেলে অন্যদিকে চলে না, যায়। সুন্দর কথা দেখেন, এখানে নাক ঘমে গেলে বেরো, অন্য জায়গায় চলে যায়। কেন বলছো আর ঘরে উনি? যায়। ও বই করছে, ওই করছে। এটা আপনার বিভিন্ন এনসি কোর্সে তো বই- বলাই আছে যে না, না, 3 না, ভাগের না, 4 ভাগে 3 ভাগে না, নাক দিয়ে ভালো হবে। আমি প্রশ্ন করা লাগলো কেন? আমি বললাম যে কেন উনি বলছে, ওর ধারণা কি যে নাক ঘুম দেওয়া লাগবে, রোগী আসলে বিভিন্ন পেশি থেকে আসে, এই কথাটা জানতে সর্বপ্রথম হবে। নাক ঘুম বিভিন্ন দেওয়া পেশি কে থেকে বলছে? যখন আপনি বলছেন, আমি এটা হলো বলছি, পরীক্ষিত। উনি বলছে। না, এই না, কোন ডাক্তারের কাছে শুনছি উনি। না, এই সেই সে গেলে যে অনেক জায়গায় বলা আছে, বিভিন্ন বইয়ে বলাও আছে। হ্যাঁ, সেইটাই। বলা, সেইটা বলা। অনেক ডাক্তারের না, কাছে এইটাই যারা চলে শেয়ার যায়। করলাম। কারণ ঘটনা হলো এলে হলো নাক্স দিবে কখন, আপনার পেরিফিকিতি এখন দেখতেছেন যে তার ক্রিটিক্যাল অবস্থা, নাকের কিছু লক্ষণ আছে, বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছে, যেমন তাহলে আপনার সাথে আটটা শেয়ার আপনি করবেন, আপনার মুখে বলবেন। পাইলসের ব্যাপারে বিভিন্ন বই পান না, নাক খান রাতে, সকাল খান সালফা, এটা কি কোথায় আছে? আছে, বই আছে কি না? আছে, এটা জবাব দেন। বই আছে। এটা ভুল তথ্য। ভুল তথ্য এখন আসতে তো সব। আরে এটা হলে শোনেন, তো আমি কোনদিন এটা পছন্দ করি না, এটা কোন কথা? এটা পাইলস যতক্ষণ পর্যন্ত আপনার ধাতুগত চিকিৎসা হবে না, সেটা ঠিক। না না আমি বলি আগে এটা জানতে হবে, তারা তো মানে হ্যাঁ, হ্যাঁ। আপনি জানা হয়তো আমি জানি না বা অনেকে জানে না, দেখলে ধাতুগত চিকিৎসা তো ভালো হবে না। না, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে
কেন নাক সালফার কেন ডাক্তাররা লিখলো, এই জন্য লিখলো হোমিওপ্যাথি সাথে যে রোগীর চিকিৎসা করে তা না, হোমিওপ্যাথি রোগেরও চিকিৎসা করে। প্রত্যেকটা মেডিসিন প্রুফ করা আছে এবং প্রুফের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরা পড়ছে যে এই হেমোরয়েডসের কোন কোন মেডিসিন, অর্শের কোন কোন মেডিসিন, সেখানে অন্যতম মেডিসিন হিসাবে স্থান পাইছে নাক্স এবং সালফার। যার কারণে এরকমভাবে কেউ যদি যায় তারপরেও কিন্তু অনেক রোগী কিন্তু ভালো হয়ে যায়। তবে আপনার কাছে আরেকটা বিষয়টা শেয়ারের যেহেতু বলছেন, আপনি শুনুন, আপনি যদি বলবেন না বলবেন। সেটা হলো চুক্তির ওষুধের একটা ক্রিয়া আছে না, কাজ তো এরও ব্যবসা রোগ আছে। নাই, রোগ ভাসাবে। সালফার দিলে আমি দেখছি যে ওটা সমস্যা আপনার হবে, নাক ঘুম একেবারে খুব যে ও অন্যরকম অসুবিধা, তার লক্ষণ যদি ভাসাবে, আপনি লক্ষণ নাই দিলেন, এটা আমার আপত্তি। আমি সাইকেল ধরে মাঝে মাঝে বলি, দুজনের তর্ক লাগে আমাদের, এটা শিখি আমার দুইজনে, এটা নিয়ম। আমি এই 5 বছর মানে একটা রুগীকে সেদিন নাক্স দিছি 30 তাহলে সত্যি। এইটা জবাব আপনি দেন, কি? আপনি দেন কোনটা বিষয়? নাক্স এবং সালফার তার নিজস্ব একটা কি আছে না, আরে এগুলা হলো কমপ্লিমেন্টারি নাক্স আর হলো সালফার, এই জন্য ওই হয়ে দিছি। ওনারা বলছে যে প্রতিদিন দিবেন আপনি, প্রতিদিন। ওরা ভুল তথ্য, বুঝছো? কারণ আচ্ছা আমি যদি যেটা জানি আমি সেটা বলবো। এখানে আমি যেটা জানি, আমি কি আপনাদের থেকে বেশি মানে আমি যেটা জানি সেটা বলবো, তাকে বেশি বলতে পারবো? বইয়ে যেটা বলছি, যে বই লেখছি, ওই যেটা জানি সেটা বলছি, তার বাইরে তো আমি বলতে পারবে না। তা আমি তো তাই। আচ্ছা, নাক্সের যে বিষয়টা করছেন, আপনি নাক্সকে যদি আপনি বিশ্লেষণ ভালো করে পড়ে দেখেন, যে নাক্সের লোকেরা তারা কিন্তু অমিত্যাচারী, মানে অমিত্যাচারী মানে কি? অন্যরকম, তারা সীমা লঙ্ঘনকারী কঠিন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। এই জন্য তারা করে কি, এই মেয়ের কাছেও যায়, সালসাও খায়, কথাটা বুঝছেন? আবার মনে করেন রাত জাগে, মোজ করে, বিভিন্ন রিস্কুর হাত ধরে খায়। ওয়াশিং তো এই বিভিন্ন কারণ করার কারণে সে কিন্তু অসুরোগে আক্রান্ত হয়। যেহেতু অসুরে আক্রান্ত হয়, আমাদের সামান্যতম একটু ধারণা থেকে নাক সম্পর্কে, আর ওইটা যদি আমরা ওই ইয়ের মধ্যে লক্ষ্য করি, ওই রোগীর মধ্যে, তাহলে নাক দিতে আমাদের অসুবিধা কি? সেটা তো সমস্যা নাই, তো লক্ষণ তাহলে দিবেন। আমাদের শোনেন, আপনি আমি এই জীবনে আপনার এই জীবনে কোনো না কোনো সময় আপনার মলদার রোগে ভুগবেন, তখন বর্তমান যে খাবারের যে অবস্থা, এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। ট্রমা আমরা শেষ করে দিলাম, ট্রমার জন্য আমরা আলাদা একটা বিস্তারিত ক্লাস নিব। আর এটা আমার এই যে এই ক্লাসটা আমার আইডি দেওয়া আছে, ওখানে দিতে পারবেন। এখন আমরা দ্বিতীয় যেটা আলোচনা করতে যাচ্ছি, সবাই জানেন যে সিভিএ, এটা অ্যাভেলেবেল। ও কই সারাতে বললো কালকে না, আপনি না বললেন আপনার কোন লোক যেন হাসপাতালে ভর্তি হইল? সিভিএ বোঝেন? সেরিব্রাল বা সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, যেটাকে বলা হয় ব্রেন স্ট্রোক, এপিলেপ্সি, সন্ন্যাস রোগ। বিষণ্ণ, আর বিষণ্ণতা আলাদা, সেটা তো আপনার মানসিক রোগ, বিষণ্ণতা। এটা হলো ব্রেন স্ট্রোক। ওই stroke, হার্ট স্ট্রোক আর ব্রেন স্ট্রোক এক না। brain এটাকে stroke আমরা এখন আধুনিক ইয়ে বলবো না আমরা, কি, তো আপনার brain stroke যেটাই বলবো। আসলে স্ট্রোক বলতে ব্রেন স্ট্রোককে বোঝানো হয়। স্ট্রোক আর স্ট্রোক, স্ট্রোক হয় হলো হার্ট আর ব্রেন, আর স্ট্রোক হয় হলো হার্ট, সবটাই আমরা স্ট্রোক বলি। কিন্তু সিভিএতে এখন হলো আধুনিক নাম দিছি, সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট। এটার নাম হলো কি ব্রেন স্ট্রোক। Cerebrovascular accident। তারপরে এটার নাম হলো এপিলেপ্সি, ব্রেন স্ট্রোক, আবার সন্ন্যাস রোগ। বাংলায় সব জায়গায় অনেক জায়গায় বই লেখা আছে সন্ন্যাস রোগ। সন্ন্যাস রোগ অনেক আগের বইয়ে লেখা আছে, অনেকে বোঝে না সন্ন্যাস রোগ কি। তাহলে বাংলা কত কঠিন। এইটা এবং এখন অ্যাভেলেবেল। কেন হচ্ছে অ্যাভেলেবেল? যে আমাদের অনিয়মিত জীবনচার, ফুড এবং লাইফস্টাইলের কারণে। আপনি যখন লাইফস্টাইল চেঞ্জ হবে, তখন আমার মনে করেন কেন হয় প্রেশার বেশি হয়ে যায়, প্রেশারের চাপ বাড়ে। এই প্রেশার সম্বন্ধে সবাই তো অনেক জানেনি। প্রেশার কয় প্রকার জানেন সবাই? আপা বলেন তো, প্রেশার কয় প্রকার? প্রেশার হলো 4 প্রকার। সিস্টোলিক, ডায়াস্টোলিক, পালস প্রেশার, মিন প্রেশার। এই সিস্টোলিককে হাইপার টেনশন বলে, আর ডায়াস্টোলিক বলে হাইপোটেনশন। হাইপোর কারণে আর হার্ট স্ট্রোক হতে পারে, কিন্তু ব্রেন স্ট্রোক হবে না। বিপিতে হইলো ব্লাড প্রেশার, এটা হলো সিস্টোলিক।
ডায়াস্টোলিক আর হলো পালস। এটা হলো মিন। বলতেছি সব, এই দুটো বলছেন। পালস প্রেসার কোনটা? পালস হলো সিস্টোলিক মাইনাস, তাহলে এটা যদি মাইনাস করেন এটা সমান সমান কত? 80 জ্বর মনে করেন, এটা হলো আপনার 120, এটা হলো 80, সমান সমান কত হয়? 40। এটা হলো পালস প্রেসার, বুঝছেন? হতে পারে ওই পালস, এটা না, ওই পালস মানে নারী। সিস্টোলিক মাইনাস না, সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক। ব্যবধান যেটা আছে সেটা, ব্যবধানটা আছে না, যেটা হবে সেটাই হলো পালস। ব্যবধান আরো হতে পারে পালস। আর এই মেইন প্রেসার, মেইন প্রেসার কোনটা বলে? এটা হলো এই যে আমাদের যে পালস প্রেসারটা পাইলাম, এই পালস প্রেসার 1/3 লাগবে, 1/3। এই দেখেন পালস হইলো, পালস প্রেসার হইলো 1/3 যোগ আপনার হলো ডায়াস্টোলিক, ডায়াস্টোলিক যোগ মেইন। এখন মনে করেন যে পালস প্রেসার হলো আপনার 40, তো 1/3 করলে 3 39, তাহলে 39 আর হলো ডায়াস্টোলিক 13 আর 80 কত? 93 হলো এই মেইন প্রেসার। পালস হলো আপনার 13 যোগ ডায়াস্টোলিক হলো 80 সমান সমান 93। এটা হলো মেইন প্রেসার। আমার লেখার অভ্যাস, হাতের লেখা খারাপ তো। এইটা হলো মেইন প্রেসার 93। এটার রেট আছে 90 থেকে 94 থাকে। মেইন হইলো পালস, পালস হইলো 1/3 যোগ ডায়াস্টোলিক সমান সমান মেইন প্রেসার। রেঞ্জ হলো যে 90 থেকে 94 মিনের রেঞ্জ। পালস তো ওটা সিস্টোলিক যেটা হয়, ডায়াস্টোলিক মানে মাইনাস করার পর যেটা হবে ওইটাই। এটা তো যে 60 থেকে 80 পর্যন্ত, 60 থেকে 80 মিনিটে। আর ওপরটা তো সবাই জানেন না, 110 থেকে 150 পর্যন্ত, তারপরে গেলে বেশি। সাধারণত এটা একজনকার এক, এটা হলো কমন বিষয়। এটা হলো বয়সের উপর নির্ভরশীল, বয়সের তুলনায়। যেমন সিস্টোলিক যদি বাড়ে, এটা তো হাইপারটেনশন, এটাই হাইপারটেনশন। এই সিস্টোলিকটা হলো হাইপার, হাইপো। স্ট্রোক মানে এটার কারণে হার্ট স্ট্রোক হয় প্লাস ব্রেন স্ট্রোক হয়। ব্রেন স্ট্রোক হয় দুইভাবে। কয়ভাবে হয়? দুইভাবে হয়। একটা হলো হ্যামারেজিক মানে রক্ত ক্ষরণ, আর একটা হলো ক্লোডিং হয়, জমাটবাদী। এই ক্লোডিংটা হলে আপনি সুযোগ পাবেন চিকিৎসা করার। আর যদি হ্যামারেজ হয়, আর যেটা হ্যামারেজ হলে এটার ওই যে হাসপাতাল দূরে লাগে, এটা হাসপাতালে কোনো চিকিৎসা নাই, কোনো চিকিৎসা দিতে পারে না তারা, ওই নিয়ে স্যালাইন দিয়ে রাখে। এটা বাস্তব প্রমাণ। তার কারণ এটার পর যদি আপনি জানতে পারেন, লেখি না সবাই, যদি প্রেশার যার হাই প্রেশার অ্যাভেলেবেল হচ্ছে বা জানতে পারেন যে সে স্ট্রোক করতেছে, তার প্রথমে কি করতে হবে? আগে ম্যানেজমেন্ট দিতে হবে। ম্যানেজমেন্ট হলো তার কান ফুটে করে দিতে হবে, হাতের আঙুল ফুটে করে রক্ত বার করে দিতে হবে। ভাই কিন্তু তো গরুর করে, আমরা ছোটবেলায় যে না, আমার যেটা জানা মতে, যেমন এই দেখেন, এই দেখেন আইরিনের শ্বশুরের ব্যাপারটা দেখেন। ওর শ্বশুর কিন্তু ব্রেন স্ট্রোক করলো সুন্দরগঞ্জে, সে আসিয়া হাসপাতালে ভর্তি হলো, কোনো চিকিৎসা পেল না। পরে ওরা ওদের ক্লিনিকে নিল, তারপরে আবার সিএমএসে নিয়ে গেল। কি কোনো রেজাল্ট হয়েছে? চোখে খোলে নাই। কিন্তু যদি সেখানে যদি সাথে সাথে তার কানটা ফুটে করে দিতে পারতো, হাতের আঙুলে ফুটে করে দিতে পারতো,
সাথে আর্নিকে ঘন ঘন যদি দিতে পারতো এবং রাওয়ালপিয়া যদি দিতে পারতো, তাহলে হয়তো মারা যেতে পারতো, কিন্তু মারা যেত, কিন্তু সে সুস্থ থাকা অবস্থা মারা যেত, না, সে হুঁশ ফিরে পেত। ওই হুশ ফিরে মারা যেতে পারতো। তারপরে কি আছে জীবিত আছে? না না, মারা গেছে। চোখে তো খোলে নাই। না, হুঁশ আর আছে। আচ্ছা, এখন কথা হলো যে ওই সিচুয়েশনে কি দিয়ে ফুটা করছে? এটা তো কি দিয়ে ফুটে করবে? আপনি মনে করেন সুইচ যদি না পান, এই সুইচটা কি করতে হবে? একটু গরম করে নিতে পারেন। এখন তো জরুরির মধ্যে দরকার, আপনি পরারি কাটা যে কোনো দিয়ে হোক। এইটা মনে করেন আপনার বাড়ি হইলো যে অনেক দূরে, এখন হাসপাতাল আপনার যাইতে হবে, এই থেকে তো এই ম্যানেজমেন্টটা আপনাকে দিতে হবে। এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনার বাবারও হোক আর আমারই হোক। আরেকটা রাওয়ালপিন্ডির যে কথা বললেন, ওটা কিন্তু প্রেসার চেক করার পরে দিতে হবে। কারণ কি, স্ট্রোক করলে কিন্তু প্রেসার নরমাল হয়ে যাবে। এই দেখছি স্ট্রোক করলে কি হয়, আর্নিকা pressure রক্ত হ্যামারেজ হয়, বডি একদম হয়ে যায়, ব্লাড প্রেশার তত অনেক সময় হাইপো হয়ে যায়। সেই সময় আবার যদি রাহুল রাওয়ালপিন্ডি দেই, না, এটা তো যারা ওই সময় দেখবে, ওরা যারা ওই সময় তো প্রেশার অবশ্যই মাপবে। কারণ যেখানে আপনার এটা হয়, আমি এই মুহূর্তে দুইবার সে স্ট্রোক করছে, আমি বারবার যাই, আমি মনে করেন ওই সিস্টেম করিয়া হাসপাতালে তো একবার নিয়ে গেছিলাম, কোনো কাম হয়নি। পরে ওর ভাতি যাবো হাসপাতালে, কি লাভ হবে? ভাগ্যে থাকলে রোগী বাঁচতে, মনে করেন যদি হায়াত না থাকে, আমার একটা হাসপাতালে কি হবে? পরে আমি চিকিৎসা দিলাম, কোটিপতি কোথায় 10-12 দিন ভোগায়, সেই ঢাকায় যায় ইয়াতে স্কয়ার হাসপাতাল। এই ম্যানেজমেন্টটা যদি আপনি দিতে পারেন। ওষুধ নেয় নাই তারা। যদি প্রেশার হাই আরে এরা কি বোঝে, আরে কত স্কয়ার ডাক্তার। হ্যাঁ, কন্টিনিউ করা যাবে। আপনি ঘন ঘন রাওয়ালপি এমন একটা মেডিসিন, এটাকে ইন্ডিয়ায় কি বলে যে পাগলা কা দাওয়াই। আপনি যদি মানসিক কোনো স্ট্রেসে থাকেন, আপনি 5 ফোঁটা 10 ফোঁটা খান না, কারেন্টের মতো কাজ হবে। এই যে এই পরে বিল্ডিং এ দুতলা ভাড়া থাকে এসআই এর বউ, হয়ে যাবে তখন ওটা আবার অফ করে দেব। এ একটা মানসিক স্ট্রেসে আমার কাছে আসলো। আমি তো বুঝতে পারছি প্রেশার একটু বেশি আছে, ওক আমি রাওয়ালপিয়া হাফ দিলাম যে এইটা আপনি 5 ফোঁটা করে 3 ঘন্টা পর পর খান। খায়া আমার সন্ধ্যার সময় সাথে দেখা করবেন। সে খায়া দাঁড়াম এখন মনে হয় যে কি যে কবে তার ঠিক ঠিকানা নাই। অবশ্যই কারো কারো বিপরীত রেজাল্ট হয়। রাহুল হ্যাঁ, মাদার টিংচার এটা আপনি না শোনেন, মাদার টিংচার কার সমস্যা হবে আমি বলি আগে, যাদের প্রচুর গান ইনলার্জ আছে। কেন এই ইনলার্জ খাওয়া যাবে না? তখন কি করে রাওয়ালপিয়া কি করে, রাওয়ালপিয়া খাওয়ার পর আপনার রক্ত রেখে ঘাড়পিয়ার প্লাসিয়ে করেন। কারণ আপনার যদি প্রচুর ইনলার্জ থাকে তাহলে ওখানেও যা কাজ করবে, আমরা এই জায়গায় ব্যবহার করবো না। প্রশ্ন গেলাম তো এটা ওরা রোগীও বলতে পারে না তো কার কি ভেতরে কি অবস্থা। মানে যেটা আর্লি ডায়াগনোসিস থাকে। কারণ এগুলো আমি পরীক্ষা করে দেখছি, কিছু কিছু রোগীতে এটা দেওয়ার পর এটা ছেলে মানুষের ঘরে তো প্রশ্ন গেলাম মেয়েদের তো থাকে না। আগে থেকে আরো খারাপ হয় না। ভাই তাহলে এখানে আরেকটা কথা, বলেন 50 বছর পার তার বয়স, আমি ধরে নিলাম যে এইরকম কোনো কি ইয়ে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, পদ্ধতির পরে তো ঘটনা হলে শোনেন কোলেস্টেরল বাড়বে। বাড়ে, এটা বাড়ে, অনেক সময় তো অনেকে সিভিয়ার হয়ে যায়, তাদের জন্য সমস্যা, যাদের সিভিয়ার অবস্থা। যেমন নরমাল একটা ইয়ে থাকে। এই যে কালকে একটা রুগী আসছিল, এই রুগীটার বয়স কিন্তু 67-68 বছর বয়স, এদের বংশগতভাবে প্রচুর ইনলার্জ। এর মেইন সমস্যা এখন তার হলো পেইন হচ্ছে এখানে, তার বেটি চারটে নার্স, তারা কোনো রিপোর্টে ভাবা পাচ্ছে না। আমার কাছে চিকিৎসা করে 3 বছর থেকেই ওষুধ খায়, আবার আইসে না, আবার আইসে না, লাস্টে উপায় নাই, কোনো উপায় নাই, লাস্টে এখন না আমি তোমার ওষুধ ঠিক মতো এখন খামো। আমি কোনো লক্ষণ খুঁজে পাই না, তারপর লক্ষণ পাইলাম যে সে ঠান্ডা পানি খেলে একটু আরাম পায়। এই লক্ষণ ধরে আমি তাকে ফসফরাস ইউজ করলাম। আলহামদুলিল্লাহ ফসফরাস কি করলো, তাকে এখন ভালো রাখছে। এখন তো ভালো হবে না, ভালো থাকবে। তারপরে ওই যে ভদ্রলোক হলো 100 বছরের স্টেশন থেকে আসে, সে এখানে একা এসে ওষুধ নিয়ে যায়। তার স্ট্রেন্সটা কি, সে যদি কথা বলে মনে হবে যে 16 বছরের যুবক। তাহলে আমরা তো কি নস্যি ওই হিসাবে। ওই যে ভদ্রলোক আসলো, ওই যে 82 বছর মুক্তিযোদ্ধা, তারও যে কি মানে তার স্ট্রেন্স কি। তাহলে আমরা যদি মনে করেন হাসপাতাল তো দিবই আমরা পাতে, কারণ আমাদেরকে তো আমরা যখন আপনি যখন এক্সপার্ট হবেন তখন তো আপনার মানুষ ভরসা করে তখন আপনার কাছে রাখবে। এখন পরবর্তীতে কি হবে, এই পরবর্তীতে এই চিকিৎসাগুলো আপনার নিতে পারবেন। তাহলে এলোপ্যাথি কোনো চিকিৎসা নেই, যদি সারা বছর চিকিৎসা ওষুধ খায়, এলোপ্যাথি কোনো ডেভেলপ করতে পারবে না। আপনি ডেভেলপ করতে পারবেন। তো 3 বছর থেকে 3 বছর ইন্ডিয়া গেছে, এলে পরে কি এক সাইড হয়ে যাবে।
কারো এক সাইড হয়, কারো দুই সাইড হয়, কারো পাও যায়, মুখ যায়, বিভিন্ন ভাবে যায়, বা সেরিব্রাল কিন্তু বেশিরভাগ মানুষের মৃত্যু হচ্ছে ব্রেন টিউমার হচ্ছে, এই অ্যাট্রোফি। মৃত্যু হচ্ছে এই এলে পরবর্তীতে আপনারা চিকিৎসা দিতে পারবেন, কারণ এলের কোনো চিকিৎসা এর পদ্ধতিতে নাই, স্ট্রোকের চিকিৎসা নাই, মানুষ অসহায়, খালি মাথায় পানি সার্জারি দেওয়া ছাড়া সার্জারি ছাড়া কিছু নাই। সার্জারি করি অনেকে তো এটা রক্ত সরাইতে পারে না, সব সাকসেস হয়, অনেক সাকসেস হয় না। যেমন এনার এই যে আত্মীয়র, আমরা কয়েকজনের বোর্ড বসিয়ে সিস্টেম করলাম, তো পরে তো ওষুধ খাওয়ার সুযোগই পেল না, হয়তো আল্লাহ তার লেখে নাই। আর লেখে নেই, লেখে নেই। এই বিষয়গুলোতে আমাদেরকে মনে রাখতে হবে। এটা হলো এটা তো হলো জরুরি ভিত্তি। আবার কি হয়, ক্লোটিং হয়ে যায়, রক্ত কি জমাট বাঁধতে যায়, এই জমাট বাঁধ দিয়েও ব্রেন স্ট্রোক হতে পারে। গাঢ় হয়ে যাবে। এটাতে এখন আপনারা বুঝতে পারবেন কি হবে, কি কি লক্ষণ পাবো আমরা। এখানে বলছে যে সন্ন্যাসক বা যে সহজ ভাষা, এটি এমন একটি অবস্থা যখন মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, যার ফলে মস্তিষ্কের কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়। দুই ধরনের স্ট্রোক হয়, একটা হলো ইসকেমিক স্ট্রোক, রক্তনালী বন্ধ হয়ে যায়, আর হলো রক্তনালী ফেটে যায়, হ্যামারেজিক স্ট্রোক। লক্ষণগুলো কি হলো, শরীর একদিকে দুর্বলতা ও অসারতা লক্ষণ, কথা বলতে বা বুঝতে সমস্যা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, বা দুইটা দেখবে, তিনটা দেখবে, ডিপ্লোপিয়া দেখবে, তারপরে মাথা ঘোরা বা ভারসাম্য হারিয়ে ফেলা। এটা হলো লক্ষণ, 4টা লক্ষণ। এই 4টা লক্ষণ গুরুত্ব দেখলে বুঝতে পারবেন যে স্ট্রোক করবে। একটু পরে হারাবে এই এটা পরে এলে এই লক্ষণগুলো আসবে প্রথমে, আপনি মনে করেন স্ট্রোক করার আগে এই লক্ষণগুলো আপনার আসবে, এই প্রথম থেকেই দেখবেন সেম হারে। সেটা তো হলো সিভিয়ার হয়ে যায়। আরেকবার যদি বলেন এই যে মানে দুইটা টাইপ। একটা হলো ইসকেমিক স্ট্রোক, রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, আর একটা হলো জমা। রক্তনালী ফেটে যায়, মানে হ্যামারেজিক। এখন একটা রোগী যদি আপনার কাছে প্রেশারের রোগী আসে, আপনি যদি আগের থেকে তাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে সে কোনোদিন স্ট্রোক করবে না। এইখানে কেন এটার ব্যাপারে কেন বললাম যে আপনি যদি আর্নিকে ব্যবহার করতে পারেন ওই মুহূর্তে, মানে আল্লাহ যে এটা কি সৃষ্টি করে দিছে সেটা আল্লাহ ভালো জানে, যে আর্নিকের মতো ক্ষমতা রক্তকে মানে পাতলা করা। পাতলা করার ক্ষমতা পৃথিবীতে কোনো মেডিসিনের নাই। আল্লাহ তাকে এত ক্ষমতা দিছে, কিন্তু আমরা জানি না, যার কারণে এই অবস্থা। দ্রুত আপনি যত দিবেন তত দ্রুত কাজ করবে। কারণ আমাদের মেডিসিন তো কি করে, যাওয়া মাত্রই পানি দিয়ে দিলেন, ঘন ঘন 10 মিনিট পর পর খেলে দিতে পারবেন, 10 মিনিট পর পর খেলে দিতে পারবেন। আগে কি ড্রেন পরিষ্কার করতে হবে, তারপরে চিকিৎসা। আচ্ছা, আর এর কথা ভালো মনে করলো, অনেক সময় এই রোগীদের ক্ষেত্রে এরকম হয় যে 210/100 একটা রোগী আসছে, ধরেন 210/100 রোগী আসছে। এই রোগী আপনার এই ভাষ্য মতে যদি ওখানে চেম্বারে বসায় 10 মিনিট পর পরে আর নিকে পানিগুলো খাওয়া যায়, তাহলে কি এমার্জেন্সিতে হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। কমবে না? আর কিছু জেনেটিক কারণে অনেক পেশা বেশি দেখায়, এটা জানতে হবে। সেটা তো পরে, কিন্তু এর এই আপাতত এইটা যদি আসে আপনার কাছে, আপনি বসে আর রাওয়াল পিয়া আর্নিকে খিলেন, আপনি এখানে রোগী হাঁটি বাড়ি যেতে পারবেন। তাহলে রাওয়ালপিও বললেন, রান্নিকেও বললেন, এটি এখন এই 10 মিনিট পর পর কি করবো? রাওয়াল পিয়া হলো মাদার টিংচার, এটা সাপ্লিমেন্ট, এটা কিন্তু মানে সাপ্লিমেন্ট। এটা আপনি 10 মিনিট পরে, আগে আর্নিকা খিলাইলেন, পরে রাওয়াল পিয়া খিলাইলেন। গ্লুনাইন না, এটা গ্লুনাইন এখন এই মুহূর্তে করতে পারবেন না। কেন? আপনি তো গ্লুনাইন হলো কি খনিজ, আপনি কি গ্লুনাইনের মাদার ব্যবহার করতে পারবেন? পোটেনশিয়াল ইউজ করতে হবে 230 ব্যবহার করতে হবে। তাহলে আপনার তো রিস্ক আছে, আর এটা তো রিস্ক নাই। আর এটা তো আপনি বেশি খেলে সমস্যা নাই, আপনি 20 ফোঁটার জায়গায় 40 ফোঁটার অল্প খেলে কিছু হবে না। কিন্তু আপনি গ্লুনাইন 1 ফোঁটা যদি খেলেন, আপনি 3 দিন পর খেলে দিতে হবে। কারণ আমি তো এলে আমার ভুক্তভোগী, কারণ আমার মায়ের অ্যাজমা ছিল, আমি তো গুনি 36টা ডাক্তার দেখাইছি, প্রেশার, অ্যাজমা, ডায়াবেটিস সবই ছিল। গরুনের প্র্যাকটিক্যালি গরুনের অত কার্যকরী যেভাবে লেখা আছে ওইভাবে গরুনের কার্যকরিতা দেখা যায় না, এটা হলো হিট স্ট্রোকে সবচেয়ে ভালো কাজ করে গ্লোনাইন। স্ট্রোকে আছে গ্লোনাইন, রোদে কেউ পড়ে গেলে না, এটা আমি ইনসিকুশের বইয়ে ছিল পেসিফ্লোরা, কেটিগাস আর হলো গ্লোনাইন। এইটা আমি তখন আমি অ্যাপ্লাই করেছিলাম। এখন এত ডিপি কিন্তু আমি যাইনি হোমিওপ্যাথিতে। আর এখনো শিশু আমি, এখন আরো সদ্যজাত শিশু, তাই আমি ব্যবহার করছিলাম। তাহলে আমরা সিভিয়ার লক্ষণ পাইলাম 4টে। এই 4টা লক্ষণ যদি আমরা পাই, তাহলে এটা মনে করো যে তার স্ট্রোক হবে। ওইখানে যাও
শরীফুল ভাই 4টা পুরি নিয়ে দেন তো। তোমাকে আরো ও হোরে, তাই এটা সিবিটা শেষ করে দেই, শেষ করে দেই, দিয়ে টি ব্রেক দেই। 1 নম্বর হলো শরীর একদিকে দুর্বলতা বা অসারতা, কথা বলতে বা বুঝতে সমস্যা, চোখে ঝাপসা দেয়। দৃষ্টিশক্তি ঝাপসা দেখা বা 2-3টা দেখা, মাথা ঘোরা বা ভারসাম্য হারিয়ে ফেলা। এই যে এরকম হবে, পড়ে যাবে। না আর্জেন্ট নাইট তো আপনি ওইভাবে দিতে পারবেন না। আর্জেন্ট নাইটের আপনার তো একটা লক্ষ্য মানে আছে কি কনস্টিটিউশন লাগবে, এটা তো কনস্টিটিউশন ছাড়া। অনেক কিছু তার ডিলিউশন আছে, সেই ডিলিউশন করতে হবে তার এগুলা তো আপনি মানে র্যান্ডম ইউজ করতে পারবেন, কিন্তু আপনি তো আর্জেন্ট র্যান্ডম ইউজ করতে পারবেন না। থেরাপিউটিক্স থাকে সেই বিষয়ে নাকি স্যার? আপনি তো র্যান্ডম ইউজ করতে পারবেন না আর্জেন্ট নাইট। আর্জেন্টের রুগী যদি হয় আপনি সেখানে তাকে করতে পারবেন, র্যান্ডম ইউজ করতে পারবেন। দেখেন আমি লিখছি এখানে যে বিপি চেক করে বৃদ্ধি পেলে রাওয়াল পিয়ে মাদার 5 ফোঁটা পানি দিয়ে ঘন ঘন খাওয়ান, সাথে আর্নিকা মনটা 30 বা 01 ঘন ঘন খাওয়ানোর সাথে সাথে নখের মাথা ফুটে করে, কানের মাথা ফুটে করে দিবেন। সিভিয়ার কন্ডিশন হলে দ্রুত হাসপাতালে পাঠানো। তারপরে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে রক্ত ক্লট দ্রুত করার জন্য ওষুধ প্রয়োগ করা। তারপরে হলো পরবর্তীতে ফিজিওথেরাপি অন্যান্য পুনর্বাসনমূলক থেরাপির মাধ্যমে স্ট্রোকের প্রভাব কমানো। এটা কিন্তু এই স্ট্রোক করার পর যে তাদের প্যারালাইজড হয়, এটার চিকিৎসা কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা। খালি ওষুধ খেলে হবে না, খালি ওষুধ খেলে এর সাথে সাথে ফিজিওথেরাপি দিতে হবে। মানে মোট কথা ওষুধ ম্যানেজমেন্ট, ফিজিওথেরাপি একটা কি ম্যানেজমেন্ট, এটা তো মেডিসিন না, এটা হলো এক্সারসাইজ। যদি রোগী ম্যানেজমেন্ট পায় তাহলে দেখা যাবে দ্রুত ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। তো এই বিষয়গুলো যখন আপনি একটা বিষয় নিবেন, দেখবেন যে আপনার কাছে ওই রোগী বারবার আসবে, তাহলে আপনি তাহলে কিমোপ্যাথির ডেভেলপ হবে এবং মানুষ কি পাবে, মানুষ আরাম পাবে। কারণ এখন অ্যাভেলেবেল রোগী, স্ট্রোকের রোগী অ্যাভেলেবেল। শুধু খালি যদি কেউ কয় যে আমি stroke করতে পারবো, আর ঘরেও আর সারাদিন রুগী দেখে শুয়ে আছে। হ্যাঁ অবশ্যই করবে, কেন করবে না? যার ক্রিয়া আছে তার প্রতিক্রিয়া আছে। হোমিও ওষুধ কি শরীর দুর্বল করবে না কেন? জায়গা মতো মিললে কাজ হবে, না হলে তো তার খেলা দেখা যাবে। যার ক্রিয়া আছে আদালত মানলেই সমস্যা। তার প্রতিক্রিয়াও আছে। তো এই বিষয়টা যদি আমরা না বুঝি তাহলে তো সমস্যা। তবে 50 মিলি যদি ব্যবহার করতে পারি আমরা, 50 মিলি যদি ব্যবহার করতে পারি তাহলে এটা আমাদের জন্য রিস্ক কম। কিন্তু যখন কিছু শর্ট ক্রিয়া মেডিসিন সেগুলো যদি আমরা ব্যবহার করি, সেগুলো শর্ট ক্রিয়া, তাহলে আমাদের রিস্ক কম থাকবে। আমার শাশুড়ি অ্যান্টিবায়োটিক খায়, মানে ব্যথার ওষুধ খায়, গ্যাসের খায়। এখন দেখেন দুর্বল করে না বাকি তোমার ওষুধ খাইলে শরীর দুর্বল। আমি কিন্তু মানি নিবার পারি, যদি অ্যান্টিবায়োটিক খাইতেছেন ওখানে মনে মনে বলতেছি। এখন দেখেন কি কি ওষুধের ব্যবহার হয় দুর্বল হয় না। এই সিবিএতে। আমরা পরবর্তী যখন চিকিৎসা দিব, সুপার গ্রেড মেডিসিন দেওয়া আছে এখানে হলো কোস্টিকাম, সুপার গ্রেড মেডিসিন একটাই। এটা হলো পরবর্তীতে আমরা যে চিকিৎসা দিব। ওষুধ আরো আছে অ্যাকোনাইট, অ্যানাকার্ডিয়াম, এপিস, আর্নিকা, এস্টার, ব্রাইটেকার, বেল, বোথ্রোপস, ব্রাউনিয়া, ক্যানবিস স্যাট, কোস্টিকাম, কোকুলাস, কোপিয়া, জেলস, গ্লোনাইন, হাইড্রো লিগেসিড, লেকেসিস, ল্যাথমিয়া, লরেসিস, নাক্সবাম, ওপিয়াম, ফসফরাস, প্লামবাম, পালসিডিলিয়া, এস্টামোনিয়াম, স্টোন কার্ব, ভেরেড্রাম অ্যালবাম। আমরা প্রতিরোধের উপায় 4টে আমরা: ধূমপান ত্যাগ করা, তারপরে হলো হাইপার টেনশন, ডায়াবেটিস এবং কোলেস্ট্রল কন্ট্রোল রাখা, স্বাস্থ্যকর খাবার ও ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো। এই 4টা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে সে স্ট্রোক করবে না। ধূমপান 1 নম্বর, ধূমপান ত্যাগ করা। 2 নম্বর হলো হাইপার টেনশন, এসটিএন তে হাইপার টেনশন হয়, আর ডিএম তে ডায়াবেটিস মেলিটাস, কোলেস্ট্রল কন্ট্রোল। এই 3টে বিষয়। এই কোলেস্ট্রলে তো আপনার হার্ট প্রেশার বাড়ায়, এই প্রেশারে মানে কোলেস্ট্রল মানে তো হলো চর্বি জমে, ক্লোডিং হয়ে যায়। স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম করতে হবে আপনাকে। আমি ব্যায়াম না করলে আপনার বার্ন হবে কোথেকে? বার্ন না হলে তো আপনার কোলেস্ট্রল খরচ হবে না। কোলেস্ট্রল যদি খরচ করতে না পারেন তাহলে কাম হবে না। তারপরে হলো পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো।
শিল্পী আপাতত চেম্বার করে বলেন, ভিজিট কিরকম নেন? আর ওষুধ? ওষুধ সহ রোগী কিরকম হয়? ওই তো আমি তো বিকাল 5টা থেকে বসি রাত 8টা পর্যন্ত আমার বাসার নিচে ও, ওই তো 3-4 জন হলো ও, সাথে একটু বেশি না কারণ একটু সময় মধ্যে এসে আমার নিতে গেলে এমনি 800 টাকা নিতে হবে। এরকম না সেটা সমস্যা না। আমরা তো টাকা অনেক কম নেই, কিন্তু টাকা বেশি নেওয়ার সমস্যা না। কিন্তু আমাদের আসলে যারা বেশি রুগী দেখে, এটা এই থিমটা ঠিক না। আপনি সারাদিনে একটা রুগী দেখেন, সমস্যা তো নাই। আপনি ভালো করে দেখেন থিমটা কি। হেনিম্যান কি বলছে? হেনিম্যান জানে না। হেনিম্যান পেথির সম্বন্ধে, সব পেথির সম্বন্ধে জানে, জানার পরে এটা আবিষ্কার করছে। তো ওই হিসেবে আমাদেরকে কি জানতে হয়? কিন্তু সেই হিসেবে তো আমরা জানি না, না জানিয়ে তো আমরা ওষুধ দিই, দিয়ে সারাদিনে রুগী দিকে 120 টাকা 30 টাকা। এটাতে আমি কিন্তু একমত না। আপনি টাকা বেশি নেন কিন্তু ভালো চিকিৎসা দেন, ভালো করে জানেন। কিন্তু টিভি দেবেন অনেক 12টা বাজে, আমরা একটা টিভি খাই, একটা করে চা খাই, একটা কিছু খাই। বলো স্যার, ওটা বলেন যে সিঙ্গারা দেও, সিঙ্গারা খাবেন না বেশি খাবি? এটা দিয়ে দেবে এখন। না না, একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। তাহলে ওইখানে করেন, একটা করে সিঙ্গারা খান।